হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইজি ইলেকট্রিক্যাল। তো আমাদের যে সিরিজটা চলছে সেটা জিলেটের উপর চলছে। জিলেটের ফ্রি ক্র্যাশ কোর্স চলছে। তো সেখানে আমরা ফিজিক্সটা নিয়ে পড়ছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা ফিজিক্সের লজ অফ মোশনটা পড়বো, ঠিক আছে। তো আমাদের এই লজ অফ মোশনসের মধ্যে দেখো আমরা কি করেছি বা কতটা পড়বো। তো লজ অফ মোশন অ্যাকচুয়ালি ওরা চ্যাপ্টারটার নাম লিখেছে বটে, বাট এর মধ্যে ওরা ফ্রিকশনসের পার্টটাকেও ইনক্লুড করেছে। তারপরে তোমার এখানে এখানে যে এমআই, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়ার পোর্শনটাকে ওরা কিন্তু এখানে ইনক্লুড করেছে। সো ইট হ্যাজ বিন ক্লাব টুগেদার, ক্লাব করা রয়েছে এর মধ্যে, ঠিক আছে। তো এই যে পোর্শনটা রয়েছে, দিস ইজ কমন ফর আওয়ার জিলেট কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার জিএস কোর্স। বাট জিএস কোর্সের মধ্যে খেয়াল রাখবে, জিএস কোর্সের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে লজ অফ মোশনসের জন্য 3 চ্যাপ্টার্স নেওয়া হবে, ঠিক আছে। আপাতত একটা চ্যাপ্টারের আপডেট আমরা এখনই দিয়ে দিচ্ছি। আর বাকি যে আরো দুটো চ্যাপ্টার থাকবে সেই দুটো কিন্তু জিএস কোর্সের জন্য সেপারেট থাকবে। দিস উইল বি এ পার্ট অফ দিস লজ অফ মোশন চ্যাপ্টার। এখানে যেটা একটা চ্যাপ্টার আছে ওখানে সেটা 3টে চ্যাপ্টার করে আরো ডিটেলসে ক্লাস হবে, ঠিক আছে। তো ফার্স্ট যে এই সেকশনটা থাকবে এটা কমন থাকবে ফর বোথ জিএস ব্যাচ অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার জিলেট কোর্সের ব্যাচ, ঠিক আছে। তো দেখো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। তো সেখানে দেখো আজকে আমরা কি কি পড়বো। আমাদের পড়ার মধ্যে উল্লেখ্য বিষয় যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1 নম্বর নিউটনসের ল পড়বো। তারপর ফোর্স, মোমেন্টাম, ইনার্শিয়া এগুলো সমস্ত পড়বো। প্রত্যেকটা টার্মকে ডিফাইন করবো। ইকুইলিব্রিয়াম কি জিনিস সেটা জানবো। মোমেন্টাম, কনজারভেশন অফ লজ অফ মোমেন্টাম সেটা জানবো। সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপেটাল ফোর্স কি জিনিস সেটা জানবো। অ্যাঙ্গুলার ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো। এবং স্ট্যাটিক ডাইনামিক ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ রিপোজ এবং ব্যাংকিং অফ দ্য রোডস কি জিনিস এই সমস্ত কিছুগুলো একবার করে ডিভাইস করে নেবো। তো দেখো আমরা যখন নিউটনের সূত্রের কথা বলি, নিউটনের বাংলায় এটাকে বলা হয় নিউটনের গতিসূত্র বা নিউটনস লজ অফ মোশন। তো নিউটনসের লজ অফ মোশনের ফার্স্ট ল যেটা বলে যে ধরো কোনো বস্তু যদি স্থির থাকে, আহ, তাহলে সে কি করবে, সবসময় একটা জায়গায় স্থির থাকতেই চাইবে। আর কোনো বস্তু যদি একটা বেগে গতিশীল হয়ে থাকে তাহলে সে তার ওই গতিশীল অবস্থাটাকেই বজায় রাখার চেষ্টা করছে, ঠিক আছে। সো দ্যাট দিস থিং, এই যে ব্যাপারটা বললাম এটাই আমাদের কাছে ফার্স্ট ল। কোনো স্থির বস্তু সবসময় একটা পয়েন্টে স্থির থাকতে চাইবে এবং একটা গতিশীল বস্তু সবসময় একটা নির্দিষ্ট গতিতে এগোতে চাইবে। যেমন ফর এক্সাম্পল বলছি, ধরো তুমি ঘুমোচ্ছ বা শুয়ে আছো, ঠিক আছে। বা ধরো পড়তে বসেছো, ঠিক আছে। ধরো এইটা তোমরা কখনো করবে না, ঠিক আছে। কখনো বেডে পড়তে বসবে না। বেডে পড়তে বসলে দেখবে খানিকক্ষণ বাদে পড়তে 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 আমরা শুয়ে পড়ি। তার কারণটা হচ্ছে বেড ইজ এ পারপাস। বেডটাকে যে পারপাসে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ঘুমানোর জন্য, ঠিক আছে। তো আমাদের বডিটা ইনডাইরেক্টলি সেটাকে ইনডাইরেক্টলি সেই দিকেই চলে যায় বা সেই পশ্চারেই কিন্তু চলে যায় এবং আমাদের পড়াশোনাটা হয় না। তো চেষ্টা করবে কোনো চেয়ারের মধ্যে বসার এবং কনসিস্টেন্টলি সেই চেয়ারে বসে পড়াটাকেই মেনটেন করা। সো এই একটা ব্যাপার রয়েছে 1 নম্বর। আর গতির ক্ষেত্রে দেখবে, ধরো তুমি দৌড়চ্ছ, ঠিক আছে। দৌড়তে দৌড়তে ধরো রানিং করতে 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 দেখবে তুমি যেখানে স্টপ করতে চাও পারফেক্টলি কিন্তু সেইখানে স্টপ করা পসিবল নয়, ঠিক আছে। যেমন ধরো বাইক চালাতে চালাতে যেখানে তুমি ব্রেকটা কষলে সেখানেই কিন্তু গাড়িটা দাঁড়ায় না, সেটা কিন্তু স্কিড করে একটু এগিয়ে যায়, ঠিক আছে। তো এই যে তার গতিশীল অবস্থাটাকে বজায় রাখার যে চেষ্টাটা রয়েছে এটাই কিন্তু নিউটনের ফার্স্ট ল। এবার নিউটনের সেকেন্ড ল কি বলছে? নিউটনের সেকেন্ড ল বলছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ঠিক আছে। কোনো বস্তুর যে ভরবেগ পরিবর্তনের হার, মানে ধরো কোনো বস্তুর ধরো একটা বস্তু রয়েছে, তার একটা ভেলোসিটি রয়েছে, সাপোজ সে ইউ, এবার খানিকক্ষণ বাদে সেটা ভেলোসিটিটা হয়ে যাচ্ছে গিয়ে ভি। দিস ইজ ইনিশিয়াল ভেলোসিটি, দিস ইজ ফাইনাল ভেলোসিটি। নাও ভরবেগ পরিবর্তনের হার মানে কি? ভরবেগ পরিবর্তনের হার মানে হচ্ছে এমভি মাইনাস এমইউ বাই টি, ঠিক আছে। যেখানে এমভিটা হচ্ছে অন্তিম ভরবেগ, এমইউটা হচ্ছে প্রারম্ভিক ভরবেগ, তাকে টি দিয়ে ভাগ করলে ভরবেগ পরিবর্তনের হারটা আমরা পাই। So এই ভরবেগ পরিবর্তনের হার, the rate of change of momentum of a body is proportional to the force proportional to the impressed force, ঠিক আছে। এটা কার সঙ্গে সমান হচ্ছে? যে বলটা আমরা অ্যাপ্লাই করছি, প্রযুক্ত যে বলটা থাকছে তার সঙ্গে সমান হচ্ছে। এটা আমার অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে ইকুয়েট হচ্ছে, ঠিক আছে। তুমি যে বলটা অ্যাপ্লাই করছো তার সঙ্গে কিন্তু এটা সমান হচ্ছে। দিস ইজ আমাদের কাছে সেকেন্ড ল থেকে আসছে। সো কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সঙ্গে বেসিক্যালি সমানুপাতিক হয়ে থাকে বা প্রপোর্শনাল হয়ে থাকে। আর থার্ড লটা তো খুবই পপুলার, টু এভরি অ্যাকশন দের ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি যে কোনো কাজ করো তার একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন তুমি কিন্তু পাবে। সো দিস ইজ দ্য থ্রি টার্মস। এবার দেখো, এবার চলে আসছি ডেফিনিশনস এর মধ্যে। বিভিন্ন ধরনের টার্মস এর ডেফিনিশন
গুলো আমরা একটা একটা করে দেখি। তো সবার ফার্স্টে আমরা বলবো ইনার্শিয়া ব্যাপারটা বুঝতে চেষ্টা করব। ইনার্শিয়া কি জিনিস, ধরো একটা সহজ উদাহরণ যদি বলি, ধরো দেখবে কোনো একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মে ঢোকে তার ঠিক আগেই ট্রেনটা কিন্তু পাওয়ার সাপ্লাইটা কাট অফ করে দেওয়া হয়, বাট তারপরে কিন্তু ট্রেনটা নিজের যে ধর্মের জন্য আলটিমেটলি গড়াতে গড়াতে স্টেশনে পৌঁছে যাচ্ছে, দ্যাট ইজ নাথিং বাট ইটস ইনার্শিয়া। ঠিক আছে, সো ইনার্শিয়াটা কি? ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য বডি which tries to make a fixed body stay fixed, that is a body which is in rest tries to stay it in rest position, or a movable body in a movable position, অথবা কোনো একটা বডি যেটা মুভেবল তাকে মুভেবল পজিশনে নিয়ে যেতে কিন্তু সাহায্য করছে। ঠিক আছে, বা মুভেবল পজিশন, মুভেবল বডিকে মুভেবল রাখতে সাহায্য করছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইনার্শিয়া। তো নিউটনের যে ফার্স্ট ল, সেই ফার্স্ট ল থেকেই তুমি বেসিক্যালি এই তোমার ইনার্শিয়া সম্বন্ধে কিন্তু আইডিয়াটা পাও। এবার ইনার্শিয়া দুটো টাইপের হতে পারে স্বাভাবিকভাবে, ইনার্শিয়া অ্যাট রেস্ট হতে পারে, ইনার্শিয়া অফ মোশন হতে পারে। যখন তোমার টেন্ডেন্সিটা থাকবে কোনো একটা জায়গায় টিকে থাকার বা রেস্ট করার, তো সেটাকে আমরা বলবো ইনার্শিয়া অফ রেস্ট। আর যখন কোনো একটা জায়গায় মোশন, কোনো একটা নির্দিষ্ট দিকে গতিশীল হওয়ার টেন্ডেন্সি থাকবে, তখন সেটাকে আমরা বলবো ইনার্শিয়া অফ মোশন হিসাবে। ঠিক আছে, যেমন তুমি একটা পেন্ডুলামের এক্সাম্পল দিয়ে দেখতে পারো, যে তুমি যখন পেন্ডুলামটাকে একটা দিকে ধরে টেনে ছেড়ে দিলে, তখন ও একটা নির্দিষ্ট বিস্তার মেনটেন করে ও কিন্তু ঘুরতে থাকলো। ঠিক আছে, সো দিস ইজ পার্ট অফ আওয়ার ইনার্শিয়া। এবার দেখো আমরা পড়ছি হচ্ছে ফোর্সটাকে। ফোর্স কিভাবে ডিফাইন করা হয়, দেখো আমার কাছে যদি কোনো বস্তু থাকে, ঠিক আছে, আমার কাছে ধরো এখানে একটা বডি রয়েছে, ঠিক আছে, এই বডির উপর তার যে প্রেজেন্ট স্টেটটা রয়েছে, ধরো এই বস্তুটা এখন একটা জায়গায় স্থির আছে, ঠিক আছে, তো ওর এই প্রেজেন্ট স্টেটটাকে যদি আমাকে চেঞ্জ করতে হয়, মানে স্থির বস্তুকে ধরো গতিশীল করতে হলো, তো এই স্থির বস্তুকে গতিশীল করার জন্য, ঠিক আছে, এক্সটার্নালি আমাকে যে অ্যাপ্লাই করতে হচ্ছে, মানে বাইরে থেকে আমাকে যে অ্যাপ্লাই করতে হয়, তাকে আমরা বলি হচ্ছে ফোর্স। উল্টোভাবে বলতে পারি, ধরো একটা তুমি বাইক চালাচ্ছ, বাইকটাকে তুমি একটা পয়েন্টে দাঁড় করাতে চাইছো, তাহলে যে প্যারামিটার বা যে প্রপার্টির জন্য বা যে অ্যাপ্লিকেশন অফ যে কোয়ান্টিটির জন্য তুমি বাইকটাকে একটা পয়েন্টে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারছো, দ্যাট ইজ নাথিং বাট আ ফোর্স, যেটাকে আমরা ব্রেক বলে থাকি। ব্রেক কি করছে? একটা ফোর্স অ্যাপ্লাই করছে। ঠিক আছে, সো ফোর্স ইজ দ্যাট এক্সটার্নাল কোয়ান্টিটি হুইচ আলটিমেটলি চেঞ্জেস দ্য স্টেট অফ এ বডি। কোন একটা বডি স্থির রয়েছে তাকে মুভেবল করছে, কোন একটা বডি মুভেবল আছে তাকে স্থির করছে। সো দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ ইয়োর ফোর্স। ফোর্সকে তোমরা এই মাত্র দেখলে যে আমরা ডিফাইন করলাম কিভাবে, পি সমান সমান, এটা আমাদের কোথা থেকে এসছে? সেকেন্ড ল থেকে, দ্যাট ইজ এম ভি মাইনাস এম ইউ বাই টি, রাইট? তো এখান থেকে দেখো তুমি যদি এম কমন নিয়ে নাও, তাহলে কত বেরোবে? ভি মাইনাস ইউ বাই টি। নাও হোয়াট ইজ দিস ভি মাইনাস ইউ বাই টি? দিস ইজ নাথিং বাট আওয়ার অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন, ACCE LERATION. So this is the basic representation of force. তো তোমরা এখান থেকে অবশ্যই জানো যে ফোর্সের যে ইউনিট হয় সেটা দুটো পদ্ধতিতে হতে পারে, একটা সিজিএস পদ্ধতিতে হতে পারে, একটা এসআই পদ্ধতিতে হতে পারে। সিজিএস পদ্ধতিতে তোমরা ফোর্সের ইউনিট কি লেখো? ডাইন লেখো, তাই তো? আর এসআই পদ্ধতিতে তুমি কি লেখো? নিউটন লেখো, তাই তো? এবার এইগুলোকে তুমি তার ফান্ডামেন্টাল ইউনিটস এর রেসপেক্টেও লিখতে পারো, যেমন ধরো এইটা হচ্ছে ধরো গ্রাম, ঠিক আছে, আর এইটা হচ্ছে কত? সেন্টিমিটার, গ্রাম। তারপরে ত্বরণকে আমরা কিভাবে লিখি বলো? ত্বরণকে আমরা লিখি হচ্ছে ভেলোসিটি বাই টাইম। তাহলে এখানে আমি কত লিখবো? মিটার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম ভাবে লিখতে পারি, অথবা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইভাবেও লিখতে পারি। সো এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা, এইটাই আমার কাছে কি হয়ে যাচ্ছে? ডাইনের সাথে ইকুইভ্যালেন্ট হচ্ছে। আর আমাদের কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই আমাদের কাছে নিউটনের সাথে ইকুইভ্যালেন্ট হচ্ছে। তো আমাদের বেসিক্যালি এখানে কি কি জানতে হবে? বেসিক্যালি জানতে হবে হোয়াট ইজ ফোর্স, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স, হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ফোর্স, অ্যান্ড হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স। ডাইমেনশন তুমি বার করতে পারবে ভেরি ইজি। দেখো পি ইকুয়াল টু এম এফ, তার মানে এখানে এম এর ডাইমেনশন কি হয়? ক্যাপিটাল এম, তাই তো? আর এফ এর ডাইমেনশন কি? ভি এর ডাইমেনশন বাই টি এর ডাইমেনশন। এখন ভি এর ডাইমেনশনটা কি? ভি এর ডাইমেনশনটা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি। সো এখান থেকে কত আসছে? m ইন্টু এল ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু। সো এখান থেকে তুমি ভেরি ইজিলি ডাইমেনশন অফ দ্য ফোর্স ইউ ক্যান অলসো গেট। নাও কামিং টু নেক্সট পার্ট, দ্যাট ইজ আওয়ার মোমেন্টাম। মোমেন্টাম মানে কি? ধরো কোনো একটা তুমি এরকম একটা এক্সাম্পল নিতে পারো, ধরো একটা বাচ্চা ছেলে তোমাকে খুব জোরে চড় মারলো বা তোমাকে খুব জোরে হিট করলো, ঠিক আছে, তো সেম একটা ধরো খুব বড় লোক খুব আস্তে হিট করলো, বা কোনো একজন বড় মানুষ তোমাকে চড় মারলো, দুটোর মধ্যে ফারাক আছে। ধরো তোমার একটা বাচ্চা ছেলে যখন তোমাকে হিট করছে, তার এফেক্টটা তোমার উপর বডিতে কিন্তু খুব একটা বেশি হচ্ছে না, বাট একটা বড় মানুষ যখন তোমাকে হিট করছে তখন কিন্তু তার একটা এফেক্ট আসছে।
মানে দুজনেই কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছে, বাট দুজনের ফোর্সের অ্যাপ্লিকেশনটা ডিপেন্ড করছে তাদের মাসের উপর, মানে তার ওয়েট কত আছে, তার কত আছে, তার উপর ওয়েট এবং ভেলোসিটি এই দুটোর উপরই কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে। সো মোমেন্টাম ইজ দ্য টার্ম হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মাস অ্যান্ড দ্য ভেলোসিটি। কোনো একটা বডির মাস এবং ভেলোসিটিকে আমি একসাথে, এই প্রোডাক্টটাকে আমরা বলে থাকি মোমেন্টাম। সো ডিউ টু মাস অ্যান্ড ফোর্স, ঠিক আছে, ডিউ টু মাস অ্যান্ড ফোর্স তোমার দ্য ডাইনামিক প্রপার্টি, ঠিক আছে, যে ডাইনামিক প্রপার্টিটার সঞ্চার হচ্ছে সেইটাকে আমরা বলে থাকি হচ্ছে মাস অ্যান্ড ফোর্স নয়, মাস অ্যান্ড ভেলোসিটি। মাস অ্যান্ড ভেলোসিটি, মাস অ্যান্ড ভেলোসিটি, মাস অ্যান্ড ভেলোসিটির জন্য যে ডাইনামিক প্রপার্টিটা সঞ্চার হচ্ছে তাকে ইন এ বডি আমরা সেটাকে মোমেন্টাম হিসেবে বলে থাকি, ঠিক আছে। নাও চলে আসছি আমাদের দুটো ইম্পর্টেন্ট টার্ম বুঝতে, দ্যাট ইজ ইম্পালস অফ এ ফোর্স অ্যান্ড ইম্পালসিভ ফোর্স। দেখো ইম্পালস মানে কি? ইম্পালস মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য একটা বড় মানের যদি বল কাজ করে সেইটাকে আমরা বলে থাকি হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স কি জিনিস? একটা খুব অল্প সময়ের জন্য খুব হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স যদি অ্যাপ্লাইড হয়, যেমন ধরো তুমি বলতে পারো এরকম ভাবে যে বাজ পড়লো। বাজ পড়াটা কি জিনিস? একটা খুব অল্প সময়ের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট তোমার মাটির থ্রু দিয়ে ফ্লো হচ্ছে, ঠিক আছে। সো এ লার্জ ফোর্স অ্যাক্টিং অন এ বডি ফর আ স্মল টাইম ইজ কল্ড অ্যাজ আ ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে। সো ইম্পালসিভ ফোর্স ইজ সিনোনিমাস উইথ এ ফোর্স, ঠিক আছে, যে ফোর্সটার ম্যাগনিটিউডটা বেশি বাট টাইম অফ অ্যাপ্লিকেশন ইজ লেস। বাট হোয়াট ইজ ইম্পালস অফ এ ফোর্স? ইম্পালস অফ এ ফোর্স বেসিক্যালি বোঝানো হচ্ছে কোনো একটা কনসিস্টেন্ট মানে কম কম ভ্যালুর ফোর্সকে লার্জ অ্যামাউন্ট অফ টাইমের জন্য, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে যে ফোর্সটা এক্ষেত্রে যেটা আমরা ইম্পালস যেটা বলছি, এখানে যেটা ইম্পালস বলছি, ইম্পালস ইজ বেসিক্যালি ডিফাইন্ড বাই এ ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য টাইম, ঠিক আছে। যে বলটাও অ্যাপ্লাই করছে এবং কতক্ষণের জন্য অ্যাপ্লাই করছে এই দুজনের মাল্টিপ্লিকেশন গিভস আস ইম্পালস অফ এ ফোর্স। If a force acts on a body for some time, then the product of force and time application gives us the impulse of a force. So মনে রাখবে যে impulsive force is basically a force, but impulse of a force is the multiplication of force and the time. Force এবং টাইমের গুণ করলে তখন আমি impulse of a forceটা পাই, ঠিক আছে। তো দেখো দুটোর ইউনিট কিন্তু ডিফারেন্ট হবে। এর ইম্পালসিভ ফোর্সের ইউনিট হবে নিউটন, বাট এর ক্ষেত্রে কিন্তু কত হবে? নিউটন সেকেন্ড হবে, ঠিক আছে। তো এইটা কিন্তু খেয়াল রাখবে, নিউটন সেকেন্ড অথবা ডাইন সেকেন্ড এরকম হবে কিন্তু। নাও এর পরেই যে টার্মটা আমাদের কাছে ইম্পর্টেন্ট চলে আসছে, দ্যাট ইজ কনজারভেশন অফ মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। দেখো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি বলে? এরকম ব্যাপারটা বলছে, ধরো দুটো বডি রয়েছে, ঠিক আছে, এরকম দুটো বডি রয়েছে, ধরো এটা এ একটা বডি, একটা বি একটা বডি। এ এবং বি এদের মধ্যে যদি আমি কোনো বাইরে থেকে কোনো এক্সটার্নাল যদি কোনো বল এর মধ্যে অ্যাপ্লাই না করি, ঠিক আছে, বাইরে থেকে এর মধ্যে যদি কোনো বল অ্যাপ্লাই না করি, এরা নিজেদের মধ্যে যদি ইন্টারাকশন করে, এদের নিজেদের মধ্যে যদি কোনো ইন্টারাকশন হয়ে থাকে, তাহলে এদের বিফোর অ্যান্ড আফটার ইন্টারাকশন তোমার কি হচ্ছে যে মানে মোমেন্টামটা, লিনিয়ার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকছে। মানে ধরো এরকম দুটো বল আছে, ঠিক আছে, বাইরে কোনো এক্সটার্নাল ফোর্স যদি না থাকে, দুজনের মধ্যে যদি ধাক্কা মারে, ঠিক আছে, ধাক্কা মারার আগে ধরো এর মাস ছিল m1, ভেলোসিটি ছিল u1, এর মাস ছিল m2, এর ভেলোসিটি ছিল u2, ধাক্কা মারার পরে এর হয়ে গেছে m1 v1 আর এর হয়ে গেছে m2 v2, ঠিক আছে। এবার যুক্তি তর্কগতভাবে এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে ধাক্কা লাগার আগে যে তোমার ভরবেগটা ছিল, দ্যাট ইজ দুজনের যে ধরো m1 u1 প্লাস m2 u2 যেটা ছিল, ঠিক আছে, দ্যাট হ্যাজ টু বি ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে। তাদের যে ধাক্কা লাগার পরে যে তোমার চেঞ্জ ইন মোমেন্টাম, ঠিক আছে, ধাক্কা লাগার পরে চেঞ্জ ইন মোমেন্টামটা কিন্তু একই থাকবে, ঠিক আছে। সো দিস ইজ নাথিং বাট ইউর ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। দেখো এখানে সেটাই লেখা রয়েছে, ইন এ কালেকশন অফ এ বডি দের ইজ নো ফোর্স অ্যাক্টিং আপন, যখন কোনো ফোর্স তার উপর কাজ করছে না, although the two bodies interact with each other, but the change in linear momentum in a particular direction remains constant. কোনো একটা দিকে যদি লিনিয়ার মোমেন্টামের চেঞ্জটা আমরা ধরি, দ্যাট উইল রিমেন কনস্ট্যান্ট। মানে ধাক্কা লাগার আগে এদের মধ্যে এরকম লিনিয়ার মোমেন্টাম ছিল, ধাক্কা লাগার পরে কিন্তু এটা হচ্ছে, বাট এই দুটো কিন্তু কি হচ্ছে? সেম থাকছে। নাও কামিং টু আ কোয়েশ্চেন, ধরো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, কোয়েশ্চেনটা বলেছে একটা পিস্টল হ্যাভিং ওয়েট দেওয়া আছে 5 কেজি, ফায়ার্স এ বুলেট অফ 10 গ্রাম at 400 মিটার পার সেকেন্ড, ঠিক আছে।
সো ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ দ্য পিস্টল ইন অপোজিট ডাইরেকশন। তাহলে এখানে আমরা কি করব বলো, যে আমরা কি করে ভেলোসিটি অফ দ্য পিস্টনটাকে বার করতে পারি বলো। দেখো এখানে মেইনলি আমাদের যে পয়েন্টটা বুঝতে হবে যে গুলিটা যখন আমি ছুড়বো, তো গুলিটা ছুড়লে কি হবে, গুলিটা ছুড়লে আলটিমেটলি একটা জায়গায় গিয়ে গুলিটা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তো গুলিটার ভরকে যদি আমি ছোট হাতের এম ধরি, ভেলোসিটিকে ছোট হাতের ভি যদি ধরি, আর পিস্টলের ভরকে যদি ক্যাপিটাল এম আর ক্যাপিটাল ভি যদি ধরে থাকি, তাহলে এদের দুজনের যে ধাক্কা লাগার পরে, ঠিক আছে, এদের দুজন যখন মানে এদের যে দুজনের যে রিয়াকশনে এদের যে ভরবেগের পরিবর্তনটা হবে, ঠিক আছে, এদের যদি আমি সাম করি, ঠিক আছে, দিস সামেশন উইল বি জিরো। এদের দুজনকে যোগ করলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাচ্ছি যে এই দুটোর গুণফল জিরোর সঙ্গে সমান হবে। তাহলে কি করে বলতে পারি, দেখো এইখানে আমার কাছে মাস কত আছে, বুলেটের মাস হচ্ছে 10 গ্রাম। আচ্ছা, কত আছে তোমার, ভেলোসিটি কত আছে, ভেলোসিটি আছে তোমার 400 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এখানে তোমার 400 মিটার পার সেকেন্ড আছে। তো এখানে দেখো এই যে তোমার 10 গ্রামের কথা বলেছে, এই 10 গ্রামটাকে আমি কিলোগ্রামে কনভার্ট করে নিচ্ছি, বিকজ আমাদের এটা মিটার পার সেকেন্ডে আছে। আর এইখানে মাসটা কত বলেছে, মাসটা বলেছে তোমার 5 কেজি, তার মানে 5 করে নিলাম ইনটু ভি, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা খুব অপোজিট ভি এর মানটা বার করতে পারবো। তো কত বেরোচ্ছে দেখো, সো কেটে যাচ্ছে, সো এখানে হয়ে যাচ্ছে -4/5, -4/5। তো 4/5 মানে কত, -0.8 মিটার পার সেকেন্ড। তো এখানে -0.8 মিটার পার সেকেন্ড কেন বেরোচ্ছে, তার কারণ হচ্ছে ধরো যখন তুমি বন্দুকটা থেকে গুলিটা বার করবে, গুলিটা যেদিকে ট্রাভেল করবে বন্দুকটা তার ঠিক উল্টো দিকে ট্রাভেল করবে। সো দ্যাট ইজ ওয়াই দিস মাইনাস সাইন কামস। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি 0.8 মিটার পার সেকেন্ড। সো এইভাবে ছোটখাটো প্রবলেম তোমাদের থাকবে, এবং ওই যে লিনিয়ার মোমেন্টামের যে কনজারভেশনের লটা, সেটা কাজে লাগিয়ে আমরা কিন্তু এরকম প্রবলেম করতে পারবো। তো এবার দেখো আমরা নেক্সট যে পার্টটা রয়েছে সেই পার্টটায় চলে যাচ্ছি। প্রথমত আমরা পড়বো হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি জিনিস সেটা। দেখো আমি যখন কোনো একটা ধরো এরকম একটা আর্ক যদি আমি কনসিডার করি, ঠিক আছে, এই আর্কের দেখো 3-4টে প্রপার্টি আছে। কি কি 3-4টে প্রপার্টি আছে, এই মাঝখানে যে কোণটা তৈরি হয় এটাকে থিটা বলি, এই যে আর্কটা এটাকে এস বলি, এই যে রেডিয়াস এটাকে আর বলি, তাই তো। তো দেখো এখানে যদি আমি সাইন থিটাকে ডিটারমাইন করতে চাই, হোয়াট ইজ সাইন থিটা, সাইন থিটা হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কত আছে, ধরো এটা আমি যদি একটা খুব ছোট্ট লেন্থের জন্য ধরি, এটাকে একটা স্ট্রেট লাইন হিসেবে ধরতে পারি। যদি থিটা খুব ছোট হয়ে যায় তখন আমি এটাকে একটা স্ট্রেট লাইন ধরতে পারি, তো এস বাই আর লিখতে পারি। যদি থিটা ভেরি স্মল হয় তাহলে এটা লিখতে পারি, ঠিক আছে। এবার থিটা যখন ভেরি স্মল, তখন সাইন থিটাকে আমরা থিটার সাথে ইকুয়েট করতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু এস বাই আর, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে এই যে থিটাটা বেরিয়ে এলো, এই থিটাটা ইজ নাথিং বাট আওয়ার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এবং এটা ইট ইজ দ্য নাথিং বাট দ্য রেশিও অফ arc divided by radius। দেখো এখানে লেখা আছে the angle created by a moving body with respect to center while moving from initial position to final position। ধরো এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, এই ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যাওয়ার যে রাস্তাটা, ঠিক আছে, এই ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটায় যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাকে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলছি, বা এইভাবেও লিখতে পারি। নাও হোয়াট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা বেসিক্যালি তোমার ওমেগা দিয়ে লিখে থাকি। ওমেগা ইজ ইকুয়াল টু তোমার থিটা বাই টি, ঠিক আছে। থিটা বাই টি টাইমের রেসপেক্টে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের চেঞ্জটিকে বলে থাকি তোমার ভেলোসিটি হিসাবে। অ্যান্ড হোয়াট ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, বেসিক্যালি আলফা দিয়ে লেখা হয়ে থাকে, দ্যাট ইজ ওমেগা বাই টি। এটা হচ্ছে টাইমের রেসপেক্টে অ্যাঙ্গুলার ভেলোসিটির চেঞ্জকে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলে থাকি। নাও কামিং টু নেক্সট পার্ট, দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে যে ডিটারমাইন দি অ্যাঙ্গুলার ভেলোসিটিজ, ঠিক আছে, অফ দি সেকেন্ড হ্যান্ড, মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড, ঠিক আছে। এবার দেখো আমাকে যদি অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বলতে হয়, ঠিক আছে, তো ভেলোসিটি সমান সমান আমরা কি দেখলাম, ভেলোসিটি সমান সমান অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান সমান কত দেখলাম, দেখো ওমেগা সমান সমান থিটা বাই টি, তাই তো, থিটা বাই টি দেখলাম। এবার দেখো আমি যদি এখানে দেখি যে একটা সেকেন্ড হ্যান্ডের কতক্ষণ সময় লাগছে, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ডের অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি আমাকে ডিটারমাইন করতে হয়, তো ধরো আমি যদি সেকেন্ড হ্যান্ডের জন্য সবার ফার্স্টে বার করছি, সবার আগে সেকেন্ড হ্যান্ডের জন্য বার করছি, ঠিক আছে। দেখো আমি যদি 60 সেকেন্ডের কথা বলি, 60 সেকেন্ডকে নিই, 60 সেকেন্ডসে যদি কথা বলি, তাহলে 60 সেকেন্ডসে আমাদের যে সেকেন্ডের কাঁটাটা থাকে সেটা একটা টোটাল সার্কেল কমপ্লিট করে। মানে 60 সেকেন্ডে ও কতটা তোমার ডিস্টেন্স ট্রাভেল করে, 360 ডিগ্রি ট্রাভেল করে, তাই তো, 360 ডিগ্রি ট্রাভেল করে। সো এইখান থেকে আমরা পাচ্ছি যে
360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 অথবা 2π/60 রেডিয়ান্স, এইভাবেও আমরা লিখতে পারি। এত রেডিয়ান পার সেকেন্ড আমরা লিখতে পারি। সিমিলারলি যদি আমি আমাকে বলে মিনিট হ্যান্ডের কথা, মিনিট হ্যান্ডের কথা, তো মিনিট হ্যান্ড কি করে দেখো, মিনিট হ্যান্ড বেসিক্যালি তোমার, আমি যদি 1 সেকেন্ডের কথা বলি, 1 সেকেন্ডে 1 সেকেন্ড ছেড়ে দাও, ধরো আমি 1 মিনিটের কথা যদি বলি, 1 মিনিটে 360টা ট্রাভেল করে থাকে, তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই তোমার কত হচ্ছে 60। সো এখানে দেখো এটা আমি লিখতে পারি 2π/60, বাট এখানে লিখবো আরপিএম। হোয়াট ইজ আরপিএম? দ্যাট ইজ রেভলিউশনস পার মিনিট। ঠিক আছে, প্রত্যেক মিনিটে কত রেভলিউশন হচ্ছে সেটা আমরা বার করতে পারছি। এবার যদি আমি এটা এটা 60 সেকেন্ড ছিল, এটা সেকেন্ড ছিল, এটা মিনিট হচ্ছে, ঠিক আছে, এটা মিনিট হচ্ছে। এবার দেখো যখন একটা ঘন্টা হচ্ছে, যদি আমি আওয়ার হ্যান্ডকে দেখি, আওয়ার হ্যান্ড কত যাচ্ছে, আওয়ার হ্যান্ডকে যদি তুমি দেখো, আওয়ার হ্যান্ড দেখো, আওয়ার হ্যান্ড হচ্ছে বেসিক্যালি তোমার টোটাল যে 60 মিনিট, ধরো যদি তুমি 60 মিনিটে যদি হিসাব করো, তাহলে 60 মিনিটে তো 1 ঘন্টা হচ্ছে, 1 ঘন্টা মানে ও কত ডিগ্রি ট্রাভেল করছে, এটা কত হচ্ছে, ধরো টোটাল হচ্ছে 360 ডিগ্রি, তাই তো, 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করো, তার মানে কত হচ্ছে 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি ট্রাভেল করছে 1 ঘন্টা, 12টা ঘন্টার কাঁটা আছে, তাহলে এখানে 30 ডিগ্রি হচ্ছে। সো 30 ডিগ্রি ও ট্রাভেল করছে, 30 ডিগ্রিও ট্রাভেল করছে 60 মিনিটে, তাই তো। দ্যাট মিনস আমি যদি এটাকে ইয়ের টার্মসে লিখি, তাহলে কত লিখবো বলো, π/6 লিখবো, ডিভাইডেড বাই 60 লিখবো। সো π/3600 এত আরপিএম হবে, ঠিক আছে। সো এইটা আমরা কিন্তু পেয়ে গেলাম। সো এইখান থেকে দেখো আমরা এই আইডিয়াটা পাচ্ছি যে কত স্পিড হচ্ছে ফর দি আরপিএম এ, এবং এখানে আরপিএম এ কত আসছে, মিনিট হ্যান্ড, আওয়ার হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ডের এইগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো তোমাদের এরকম সহজ সহজ কোশ্চেন কিন্তু দিতে পারে, ঠিক আছে, দিস ইজ ভেরি ইজি টার্ম। এবার দেখো নেক্সট যে পয়েন্টগুলো আমরা পড়বো, সেগুলো আমরা পড়বো হচ্ছে মোমেন্টের সম্বন্ধে পড়বো। দেখো মোমেন্ট অ্যাকচুয়ালি কি, মোমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে ধরো আমি এরকম একটা কথা বলছি, ধরো মোমেন্ট হচ্ছে, ধরো তোমার কাছে একটা এরকম বলছি, এখানে দেখো কি লেখা আছে সবার ফার্স্টে, দ্য ফোর্স অ্যাক্টিং অন এ মুভিং বডি, ঠিক আছে, যে ফোর্সটা একটা মুভিং বডির উপর কাজ করছে, ইটস পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। মানে ধরো এইখানে একটা অ্যাক্সিস আছে, ঠিক আছে, এখানে একটা আমি যদি অ্যাক্সিস ধরে নিই, এর থেকে একটা সার্টেন ডিস্টেন্সে, একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে ধরো তুমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, তাহলে এই ফোর্স মাল্টিপ্লাইড বাই দিস ডিস্টেন্স, ঠিক আছে, সেন্টার থেকে যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা এবং এই যে ফোর্সটা, এর ফলে যে রোটেশনাল টেন্ডেন্সি জন্ম নিচ্ছে বডিটাতে, ঠিক আছে, দিস টেন্ডেন্সি উইথ রেসপেক্ট টু দ্য অ্যাক্সিস অফ রোটেশন ইজ টার্মড অ্যাজ মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে। তার মানে কি বলা হচ্ছে, যে যখন ধরো একটা নির্দিষ্ট অ্যাক্সিসের রেসপেক্টে একটা নির্দিষ্ট গ্যাপে যদি একটা ফোর্স আমি অ্যাপ্লাই করি, তাহলে এই এফ ইনটু ডি, ঠিক আছে, গিভস আস দি মোমেন্ট, ঠিক আছে। নাও চলে আসছি কাপলে। কাপল আর মুভমেন্টের মধ্যে ফারাকটা কি, ধরো আমার কাছে দুটো ডাইরেকশনে দুটো ফোর্স আছে, ঠিক আছে, যাদের ম্যাগনিটিউডটা সেম, ঠিক আছে, বাট এদের মধ্যে কি রয়েছে, এরা ইকুয়াল ইন ম্যাগনিটিউড, এদের ম্যাগনিটিউডটা সেম হচ্ছে, ঠিক আছে, এদের মানটা সেম হচ্ছে, অপোজিট ডাইরেকশন হচ্ছে, ঠিক আছে, এবং একে অন্যের সাথে প্যারালাল থাকছে। তো এই রকম যে ফোর্স, দুটো এইরকম যে ফোর্স তৈরি হচ্ছে, এই ফোর্সটাকে আমরা বলছি হচ্ছে কাপল। কাপল আমরা কখন বললাম তাহলে, যখন দুটো ইকুয়াল অপোজিট ডাইরেকশনাল এবং প্যারালাল ফোর্স যখন থাকে, এবং একটা সার্টেন গ্যাপ মেনটেন করে, সাপোজ ধরো 2r হচ্ছে এদের মাঝখানে গ্যাপ, যদি 2r গ্যাপ মেনটেন করে একে অন্যের সাথে অ্যাপ্লাইড হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কাপল। নাও টর্ক কি জিনিস, টর্ক হচ্ছে এই যে কাপলের যে কোনো একটা ফোর্স যদি আমি নিই, কাপলের যে কোনো একটা ফোর্স যদি নিই এবং তার যে ডিস্টেন্স r দিয়ে যদি গুণ করি, তাহলে f ইনটু r উইল গিভ আস টর্ক, ঠিক আছে। বলছে দ্য কাপল অ্যাক্টিং অন এ বডি and the arm of the couple বলতে এখানে এই r ডিস্টেন্সটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, and the arm of the couple creates the rotational tendency in the body which is termed as a torque। তুমি এটাকে এইভাবে মনে রাখতে পারো, torque is nothing but force under rotation, ঠিক আছে। কোনো বস্তু যখন ঘুরতে থাকে, সেই ঘুরন্তি অবস্থায় বা সেই ঘুরতে থাকা অবস্থায় তার মধ্যে যে ফোর্সটা কাজ করে, সেই ফোর্সটাকে আমরা টর্ক বলে থাকি, ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি টর্ক হিসাবে। নাও এবার চলে আসছি মোমেন্ট অফ ইনার্শিয়াতে। মোমেন্ট অফ ইনার্শিয়া কি জিনিস, দ্বারা আমরা এইমাত্র পড়লাম টর্ক সম্বন্ধে পড়লাম। সো
টর্ক ডিভাইডেড বাই যদি আমি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন করে থাকি, টর্ক ডিভাইডেড বাই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন গিভস আস মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার মোমেন্ট অফ ইনার্শিয়াকে জেনারেলি কিভাবে ডিফাইন করা হয়, ধরো এখানে একটা বডি রয়েছে, ঠিক আছে, তো এইখানে যে বডিটা আমি এঁকেছি এই বডি ধরো বিভিন্ন ছোট 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 যদি টুকরো করে দিই তাহলে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পয়েন্ট মাস পাবো, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পয়েন্ট মাসেস পাবো, ঠিক আছে, এরকম ছোট 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 যদি টুকরো করি অজস্র টুকরো আমি করতে পারি, তাই না, এরকম অজস্র টুকরো দিয়ে এটা হতে পারে। তো এই অজস্র টুকরে যদি বিভিন্ন বিভিন্ন মাস হয়ে থাকে তাহলে একটা পয়েন্ট একটা অ্যাক্সিসের সাপেক্ষে তার যদি ডিস্টেন্স ধরো r1 এবং সেই যে জোনের মাস যদি ধরো m1 হয়ে থাকে, সিমিলারলি বাদ বাকি সেকশনগুলোর জন্য এরকম ডিস্টেন্স যদি r2, মাস যদি m2 হয়ে থাকে, তাহলে i অর mi, যেটাকে আমরা i দিয়ে লিখে থাকছি, i ইজ বেসিক্যালি সামেশন অফ m ইন্টু r স্কোয়ার, ঠিক আছে, সামেশন অফ m r স্কোয়ার, এই টার্মটাকেই আমরা কিন্তু বলে থাকি মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। সামেশন অফ এম আর স্কোয়ার মানে মাস অফ দ্যাট পার্টিকুলার সেকশন মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, দিস ইজ বেসিক্যালি অ্যাক্সিস অফ রোটেশন, দিস ইজ বেসিক্যালি অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি অ্যাক্সিস অফ রোটেশন। সো এইখান থেকে আমরা এইভাবে মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে ডিফাইন করতে পারি। আর হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম, দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ নাথিং বাট দ্য মাল্টিপ্লিকেশন অফ আই ইন্টু ওমেগা, ঠিক আছে, এই আই ইন্টু ওমেগা এই টার্মটাকে আমরা কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম হিসাবে ডিফাইন করে থাকি, ঠিক আছে। সো দিস ইজ দি বেসিক টার্মস যেগুলো তোমাকে বুঝতে হবে, সেগুলো জানলেই হবে। এবার চলে আসছি সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিপিটাল ফোর্সের ব্যাপারে। সেন্ট্রিপিটাল ফোর্সটা কোন জিনিসটা, ধরো তুমি একটা দড়িতে ধরো কিছু বেঁধে ধরো সেটাকে ঘোরাচ্ছ, তো এইটা যখন ঘোরালে তো এই ঘোরানোর সময় ভেতরের দিকে, ঠিক আছে, এই বডিটার উপর ভেতরের দিকে যে টানটা কাজ করছে, ভেতরের দিকে যেটা কাজ করে সেইটা, সেই ফোর্সটা, ঠিক আছে, ইন দ্য ডাইরেকশন টুয়ার্ডস দ্য সেন্টার, দ্য ফোর্স দ্যাট ইজ অ্যাক্টিং ইন দ্য ডাইরেকশন টুয়ার্ডস দ্য সেন্টার দ্যাট ইজ কল্ড অ্যাজ সেন্ট্রিপেটাল ফোর্স। এবং যেটা বাইরের দিকে কাজ করছে, ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স তো থাকবে ডিউ টু থার্ড ল, তো যেটা বাইরের দিকে কাজ করবে তাকে বলা হবে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এখানে ডেফিনেশনটা লেখা আছে তার। এবার দেখো ফ্রিকশনের ব্যাপারে একটু চলে আসি। ফ্রিকশনটা কি জিনিস, ফ্রিকশন তোমরা খুব ভালো করেই জানো, যখন ধরো একটা সারফেস রয়েছে, এই সারফেসের উপর তুমি আরেকটা বডিকে রেখেছো, ঠিক আছে, এবার এই কন্ডিশনে তুমি এখান থেকে বাইরে একটা ফোর্স অ্যাপ্লাই করেছো, ইফ বিকজ অফ দিস ফোর্স দিস এ অ্যান্ড বি, এই যে দুটো বডি রয়েছে, এই বি এ বডিটা যদি কোনো মুভমেন্ট না হয়, আবার বলছি, ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স এফ, ইফ দ্য বডি এ ডাজ নট মুভ, তখন সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে, সেটা বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এবার তুমি ফোর্স অ্যাপ্লাই করতে করতে একটা ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফোর্সে গিয়ে পৌঁছবে, সেই ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সকে বলা হয় লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে। এবার তুমি যখন ওই লিমিটিং ফ্রিকশনটা ক্রস করে গেলে তখন কি হবে, বস্তুটা তোমার মুভমেন্ট করতে শুরু করবে, ঠিক আছে, সেইটাকে বলা হয় বেসিক্যালি ডায়নামিক ফ্রিকশন। মানে যখন সেই এই বডিটা মুভমেন্ট করতে শুরু করছে তখন এদের সারফেস বরাবর যে ফোর্সটা কাজ করছে দ্যাট ইজ নাথিং বাট ইওর ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। সবসময় মনে রাখবে যে আমরা এক্সটার্নাল যে ফোর্সটা অ্যাপ্লাই করি সেটা বাইরে থেকে যে কোনো দিকে করতে পারি, বাট ফ্রিকশনাল ফোর্সটা কোথায় কাজ করে, দুটো বডির কন্ট্যাক্ট সারফেসে, ঠিক আছে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস। এখানে যেমন বলেছে যে when two surfaces are in contacts are separated then the force applied by the fixed surface on the moving surface is called as dynamic friction অথবা স্লাইডিং ফ্রিকশন, ঠিক আছে, তো এটাকে ডাইনামিক অথবা স্লাইডিং ফ্রিকশনও আমরা বলতে পারি। এবার দেখো এই সংক্রান্ত আরো একটা টার্ম গুরুত্বপূর্ণ তোমায় জানতে হবে, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ ব্যাপারটা হচ্ছে ধরো এরকম একটা ইনক্লাইন সারফেস আছে, ঠিক আছে, তো এর ইনক্লিনেশন থাকে, এবার এইখানে আমি একটা কোনো বডিকে রেখেছি, ধরো এম মাসের একটা বডিকে আমি এখানে ডাব্লিউ ইকুয়াল টু এম জি একটা মাসের বডিকে আমি এখানে রেখেছি, তো এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ তখন বলবো যদি এই বডিটা স্লাইড করতে শুরু করে, দ্য অ্যাঙ্গেল ফর হুইচ দিস বডি প্রেজেন্ট অ্যাবভ দ্য সারফেস, প্রেজেন্ট অ্যাবভ দ্য ইনক্লাইন সারফেস স্টার্টস টু মুভ, সেইটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিপোজ হিসাবে, ঠিক আছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ব্যাঙ্কিং অফ রোডস, ব্যাঙ্কিং অফ রোডস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফেনোমেনা in which the edges are raised for the curved roads above the inner edge to provide necessary centripetal force to the vehicle such that they take a safe turn। যখন ধরো একটা বাইক একদিক থেকে একদিকে ধরো টার্ন নিচ্ছে, ঠিক আছে, তখন সেন্ট্রিপেটাল ফোর্সটা যাতে বেশি বজায় থাকে এবং সে যাতে ছিটকে বাইরে বেরিয়ে না যায়, ঠিক আছে, সেইটাকে মেনটেন করে আমাকে ডিজাইন করতে হয়, ঠিক আছে, এবং সেইটাকেই আমরা বলছি ব্যাঙ্কিং অফ রোডস হিসাবে। এই যে বলছে ইট ইজ দ্য ফেনোমেনা হুইচ in which the edges are raised, এজ গুলোকে, রাস্তার ধার কোণগুলোকে এজগুলোকে রেজই করা হয়, উপরের দিকে করা থাকে, রেজড আপ করা থাকে, যার ফলে কি হয়, দ্য কার্ভড রোডস
অ্যাবভ দ্য ইনার এজ টু প্রোভাইড দ্য নেসেসারি সেন্টিপিটাল ফোর্স, যাতে করে সেন্টিপিটাল ফোর্সটা কোনটা ভেতরের দিকে যেটা কাজ করছে টুয়ার্ডস দ্য সেন্টার, সেটা আমাদেরকে কনসিডার করতে হয়, ঠিক আছে, ফর দ্য ভেহিকল টু টেক আ সেফ টার্ন, যাতে করে কি ভেহিকলটা একটা সেফ টার্ন নিতে পারে। নাও এর লাস্ট যে টপিকটা এখানে ডিসকাশনের মধ্যে রয়েছে, দ্যাট ইজ কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। দেখো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম মানে কি, কোন একটা বস্তু সাম্যাবস্থায় থাকার শর্তটা কি? সাম্যাবস্থায় থাকার শর্তটা হচ্ছে when a body is at rest or moving with the same velocity or with same angular velocity or both, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিও সেম হতে পারে, ভেলোসিটিও সেম হতে পারে, উই কল দ্য বডি অ্যাট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। যখন একটা স্থির বস্তু স্থিরভাবে রয়েছে তখন সেটা তার ইকুইলিব্রিয়াম। একটা গতিশীল বস্তুতে একটা নির্দিষ্ট সেম বেগে একটা ভি বেগে এগোচ্ছে, তখন তাকে বলছি তোমার কি বলবো ইকুইলিব্রিয়াম। ধরো একটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে এগোচ্ছে, তখন আমরা বলছি তাকে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। বাট দ্যাট ভ্যালু হ্যাজ টু বি ফিক্সড, এখানে ভি জিরো, এটা তো ফিক্সড ভ্যালু। সো ফিক্সড ভ্যালুর জন্য এই কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামটা ভ্যালিড। সো কন্ডিশনস কি কি আছে? এক নম্বর কন্ডিশন বলছে দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি ডিউ টু দ্য প্ল্যানার ফোর্সেস অ্যাড আপ টু জিরো, ঠিক আছে। যখন আমরা একটা বডির উপর চারিদিক থেকে ধরো ফোর্সেসকে চিন্তা করছি, তো সেই ফোর্সগুলো যখন একটা প্ল্যানারের উপর অ্যাড করছে, একটা নির্দিষ্ট প্লেনের উপর থাকবে, এর ফলে যে রেজাল্ট্যান্ট ফোর্সটা হবে সেই রেজাল্ট্যান্ট ফোর্সটা সবসময় জিরোর সাথে সমান হবে, ঠিক আছে। সবসময় সবকটা প্ল্যানার ফোর্সের জন্য এটা প্ল্যানার মানে একই প্লেন দিয়ে কাজ করছে, ঠিক আছে, একটা সিঙ্গেল প্লেনের মধ্যে কাজ করছে। ইট ইজ নট দ্যাট ইন ডিফারেন্ট প্লেন থেকে তুমি অ্যাপ্লাই করলে এটা হবে, একটা সিঙ্গেল প্লেন থেকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর কন্ডিশন টুটা বলছে দ্য অ্যালজেব্রিক সামেশন অফ দ্য মোমেন্ট অফ দ্য ফোর্সেস, ঠিক আছে, ফর এ পার্টিকুলার পয়েন্ট অ্যাক্টিং অন এ বডি উইল বি জিরো, ঠিক আছে। কোনো একটা পয়েন্টের জন্য যদি আমি মোমেন্ট অফ ফোর্স বার করি, দ্যাট ইজ বেসিক্যালি ফোর্স ইনটু ডিসটেন্স যদি বার করতে থাকি, দ্যাট উইল অ্যাড আপ টু জিরো ফর এ পার্টিকুলার পয়েন্ট। একটা পার্টিকুলার পয়েন্টের জন্য সেটা কিন্তু জিরো হয়ে যাবে। সো দিস ইজ আওয়ার ক্লাস ফর দি রিভিশন মেটেরিয়াল, ঠিক আছে, যেখানে আমরা ওই লজ অফ মোশনটা পড়লাম, তার সাথে আরো অনেক কিছু পড়লাম, ঠিক আছে। তো তোমরা মনে রাখবে যারা জিলেট ক্লাস করছো তাদের এটুকু পড়লেই হবে। আর এই সেম সেকশনটা আমরা জিএস ব্যাচের মধ্যেও আপডেট করছি। এই জিএস ব্যাচের মধ্যে মনে রাখবে আরো 3টে চ্যাপ্টারে ভাগ হবে, যেখানে আমরা ফিকশনটা আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে। তারপর আমাদের যে লাস্ট পোর্শনটা আমরা যেটা পড়লাম ইকুইলিব্রিয়ামটা আরো ডিটেলসে পড়বো। তারপর অ্যাঙ্গুলার ভেলোসিটির যে পার্টটা আমরা পড়লাম সেটা একটু ডিটেলসে পড়বো। তো ওখানে আরো 2-3টে চ্যাপ্টার আপডেট হবে এবং ওগুলো তোমাদের কাছে শেয়ার করে দেওয়া হবে, তোমাদের নোটটা একটু ডিটেলস হবে। এদের জিলেটে এখন রিভিশনের জন্য এটুকু করলেই তোমাদের হবে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে মেল করতে পারো আমাকে, ঠিক আছে, অ্যাট electrical easy@gmail.com এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং আপ টু দিস পয়েন্ট। হোপ ইউ হ্যাভ আ নাইস ডে।